আমরা তো সবাই জানি যে ইউটিউবে আম, ভালো কন্টেন্ট বানানোটা খুব জরুরি। একদম। কিন্তু শুধু ভালো ভিডিও বানালেই কি চ্যানেল দৌড়ায়? আমার তো মনে হয় না। একদমই না। আসল জাদুটা তো লুকিয়ে আছে ইউটিউব স্টুডিওর ভেতরে। ঠিক, একজন ক্রিয়েটর যখন শুরু করেন তার মাথায় একটাই চিন্তা থাকে কিভাবে ভালো ভিডিও বানানো যায়। কিন্তু শুধু ভালো আর্টিস্ট হলেই তো চলে না, একজন ভালো স্ট্র্যাটেজিস্টও হতে হয়। আর আজ আমরা সেই গোপন টুলসগুলো নিয়েই কথা বলবো যা ব্যবহার করে একজন ক্রিয়েটর এই স্ট্র্যাটেজিস্ট হয়ে উঠতে পারেন। আমাদের হাতে আছে মাস্টারিং ইউটিউব স্টুডিও ফর পিক এঙ্গেজমেন্ট লেখাটির কিছু অংশ। হ্যাঁ, যা আমাদের এই যাত্রায় একটা গাইড হিসেবে কাজ করবে। ব্যাপারটা অনেকটা দারুণ একটা গাড়ি থাকার মতো, কিন্তু ড্রাইভিং না জানলে তো লাভ নেই। ইউটিউব স্টুডিও হলো সেই গাড়ির ড্যাশবোর্ড। ঠিক, অনেক ক্রিয়েটর অসাধারণ কন্টেন্ট বানান, কিন্তু এই ড্যাশবোর্ডের মিটারগুলো পড়তে না পারার কারণে মাঝ রাস্তায় আটকে যান। আজকের আলোচনাটা তাদের জন্য একটা পরিষ্কার রোডম্যাপের মতো হবে। তাহলে চলুন সেই ড্যাশবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটারটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা। আমাদের সোর্স বলছে অ্যানালিটিক্স ট্যাবের ভেতরে অডিয়েন্স রিটেনশন ডেটা হলো সবকিছু। এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কারণটাও খুব পরিষ্কার। ইউটিউব সেই সব ভিডিওকেই বেশি ভালোবাসে যেগুলো দর্শকরা বেশিক্ষণ ধরে দেখে। এখানে বিষয়টা শুধু বেশিক্ষণ দেখা নয়, এর পেছনের মনস্তত্ত্বটাও বুঝতে হবে। যখন একজন দর্শক একটা ভিডিও বেশিক্ষণ ধরে দেখেন, তখন অ্যালগোরিদম ধরে নেয় যে ভিডিওটি মূল্যবান, আকর্ষণীয়, আর তাই সেটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। একদম। প্রায়োগিক দিকটা যদি বলি, এই ডেটার গ্রাফটা একটা গল্পের মতো। গ্রাফটা আপনাকে বলে দেবে আপনার গল্পের কোন অংশে দর্শকরা হাততালি দিচ্ছে আর কোন অংশে হাই তুলছে। যেখানে গ্রাফটা হঠাৎ করে নিচের দিকে নেমে যায়, সেই ড্রপ অফ পয়েন্ট চিহ্নিত করাটাই আসল কাজ। ঠিক, ওটাই একজন স্ট্র্যাটেজিস্টের প্রথম কাজ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। অনেক সময় তো ভিডিওর বিষয়বস্তুই এমন হয় যে একটা নির্দিষ্ট অংশের পর দর্শকদের আর আগ্রহ থাকে না। যেমন ধরুন, কোনো রেসিপির ফাইনাল ডিশ দেখানোর পর। খুব ভালো একটা প্রশ্ন। সেক্ষেত্রে ড্রপ অফ তো স্বাভাবিক, তাই না? অ্যালগোরিদম কি এই পার্থক্যটা বোঝে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ড্রপ অফ স্বাভাবিক, কিন্তু অ্যালগোরিদম দুটো জিনিস দেখে: ড্রপ অফটা কতটা আকস্মিক আর সেটা কোথায় হচ্ছে। আচ্ছা। যদি ভিডিওর প্রথম ৫-১০ সেকেন্ডের মধ্যেই ৫০% দর্শক চলে যায়, তাহলে অ্যালগোরিদম ধরে নেয় সমস্যাটা ভিডিওর ইন্ট্রোতে, বিষয়ে নয়। আর আমাদের সোর্সও এই বোরিং ইন্ট্রোগুলোকেই সবচেয়ে বড় শত্রু হিসাবে বলছে। ঠিক, আর এই সমস্যা সমাধানের জন্য প্যাটার্ন ব্রেক একটা চমৎকার কৌশল। প্যাটার্ন ব্রেক মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। একদম। ধরুন আপনি টানা কথা বলে যাচ্ছেন, হঠাৎ একটা মজার সাউন্ড এফেক্ট দিলেন, বা স্ক্রিনে একটা প্রশ্ন ভেসে উঠল। ও, কিংবা ক্যামেরার অ্যাঙ্গেল বদলে গেল। হ্যাঁ, এই ছোট ছোট পরিবর্তনগুলো দর্শকের ঘুমন্ত মনোযোগকে আবার জাগিয়ে তোলে। মূল সংযোগটা হলো বেশি রিটেনশন, বেশি ওয়াচ টাইম। তার মানে ইউটিউবের চোখে আপনার ভিডিও একজন হিরো। আর তার ফলে বেশি রিচ, বেশি এনগেজমেন্ট। এটা একটা চক্রের মতো। তার মানে অডিয়েন্স রিটেনশন দিয়ে আমরা দর্শকদের ভিডিওতে আটকে রাখতে পারি। কিন্তু শুধু ভিডিও দেখাটাই তো সব না, তাদের দিয়ে কথা বলানো তো জরুরি, তাই না? ঠিক। আমার মনে হয় এখানেই কমেন্ট সেকশনের গুরুত্বটা আসে। ঠিক ধরেছেন। ভিডিও দেখাটা একটা একমুখী যোগাযোগ, কিন্তু কমেন্ট সেকশন ব্যাপারটাকে দ্বিমুখী করে তোলে। সোর্সে কিছু সহজ কৌশলের কথা বলা হয়েছে, যেমন ভালো কমেন্টে হার্ট দেওয়া, অথবা প্রথম ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া। এই ছোট কাজগুলো দর্শকের কাছে একটা বার্তা পাঠায়: আমি শুধু কন্টেন্ট বানাচ্ছি না, আমি তোমার কথাও শুনছি। এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা দর্শককে একজন সাধারণ ভিউয়ার থেকে কমিউনিটি সদস্য পরিণত করে। সোর্সে একটা প্রো টিপের কথাও বলা আছে, যেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। কমেন্ট পিন করার ফিচারটাকে একটা ফ্রি কল টু অ্যাকশন হিসেবে ব্যবহার করা। ওহ হ্যাঁ, এটা অসাধারণ একটা কৌশল। বেশিরভাগ ক্রিয়েটর সেরা কমেন্টটা পিন করে রাখেন, কিন্তু একজন স্ট্র্যাটেজিস্ট নিজের একটা কমেন্ট পিন করবেন যেখানে একটা প্রশ্ন থাকবে। যেমন, এই 5টা টুলের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হয়, কমেন্টে জানান। বাহ, এই একটা প্রশ্নই তো বরফ ভাঙার কাজ করে। একদম। একজন কমেন্ট করলে তাকে দেখে আরও 10 জন কমেন্ট করতে উৎসাহিত হয়। এটা একটা স্নোবল এফেক্ট তৈরি করে। তার মানে প্রথমে রিটেনশন দিয়ে দর্শকদের ধরে রাখলাম, তারপর কমেন্টস দিয়ে তাদের কথা বলালাম। কিন্তু এই দর্শকরা তো আগে চ্যানেলে আসতে হবে, তাই না? ঠিক। হাজার হাজার ভিডিওর ভিড়ে আমার ভিডিওতে ক্লিকই বা কেন করবে?
এখানেই মনে হয় থাম্বনেইলের খেলাটা শুরু হয়। একদম। থাম্বনেইল হলো আপনার ভিডিওর দোকানের সাইনবোর্ড। সাইনবোর্ড আকর্ষণীয় না হলে ভেতরে যতই ভালো জিনিস থাকুক ঠিক। ইউটিউবে এই ফিচারটার নাম টেস্ট অ্যান্ড কম্পেয়ার, যেটা আসলে এবি টেস্টিং। আপনি 2 বা 3টে আলাদা থাম্বনেইল আপলোড করতে পারেন। আর ইউটিউব সেগুলোকে দর্শকদের ছোট ছোট গ্রুপের কাছে দেখায়। হ্যাঁ, আর যে থাম্বনেইলটা সবচেয়ে বেশি ক্লিক পায় ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে সেটাকেই ফাইনাল হিসাবে সেট করে দেয়। তার মানে থাম্বনেইলটা শুধু সুন্দর ছবি নয়, এটা আসলে একটা বিজ্ঞাপনের মতো। এমন কোনো উদাহরণ কি আছে যেখানে শুধু থাম্বনেইল বদলানোর কারণে একটা ভিডিওর ভাগ্যই বদলে গেছে? অবশ্যই। আমি একটা টেক চ্যানেলের কথা জানি। তারা বেস্ট বাজেট ল্যাপটপস নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। তাদের প্রথম থাম্বনেইলে শুধু কয়েকটা ল্যাপটপের ছবি ছিল। ক্লিক থ্রু রেট বা সিটিআর নিশ্চয়ই কম ছিল। মাত্র 2%। এরপর তারা সোর্সের পরামর্শ মেনে থাম্বনেইলটা বদলায়। নতুন থাম্বনেইলে তারা একটা ল্যাপটপের ছবির পাশে বড় করে লিখে দেয় 30,000 টাকা সেরা, আর এক পাশে একজন মানুষের অবাক হওয়ার একটা এক্সপ্রেশন যোগ করে। তারপর কি হলো? সিটিআর বেড়ে দাঁড়ালো 7%। একই ভিডিও শুধু থাম্বনেইল বদলানোর কারণে ভিউ 3 গুণেরও বেশি। ওয়াও! কারণ দ্বিতীয় থাম্বনেইলটা শুধু তথ্য দিচ্ছিল না, ওটা দর্শকের মনে কৌতূহল আর আবেগ তৈরি করছিল। তার মানে বোল্ড টেক্সট, আবেগ আর কৌতূহল, এই তিনটে হলো সফল থাম্বনেইলের মূল মন্ত্র। কিন্তু থাম্বনেইলে যে প্রতিশ্রুতিটা দেওয়া হলো সেটা তো টাইটেলেও থাকতে হবে, তাই না? হ্যাঁ, থাম্বনেইল আর টাইটেল হলো পার্টনার। একটা যদি প্রশ্ন তৈরি করে, অন্যটা তার উত্তর দেওয়ার ইঙ্গিত দেয়। সোর্স এটাকে একটা এঙ্গেজমেন্ট হ্যাক বলছে। হ্যাঁ, আর সোর্সের সূত্রটা খুব সহজ। টাইটেল = কৌতূহল প্লাস স্পষ্টতা, আর ডেসক্রিপশনের প্রথম 2 লাইন = হুক প্লাস কিওয়ার্ড। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার ভিডিও এআই টুলস নিয়ে। একটা সাধারণ টাইটেল হলো শুধু এআই টুলস, যেটা দেখে কিছুই বোঝা যায় না, বোরিং। ঠিক। কিন্তু একজন স্ট্র্যাটেজিস্ট টাইটেল দেবেন 5টা এআই টুল যা প্রতি সপ্তাহে 10 ঘন্টা বাঁচায়। দেখুন, এই টাইটেলটা দর্শকের কাছে একটা স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছে। দর্শক বুঝতে পারছে যে এই ভিডিওটা দেখলে তার সময় বাঁচবে। এটা শুধু ক্লিকই বাড়ায় না, বরং সঠিক দর্শককেও আকর্ষণ করে। একদম। যে সত্যি সময় বাঁচাতে আগ্রহী শুধু সেই ক্লিক করবে। ফলে ভিডিওর রিটেনশনও ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমি সবসময় এই বিষয়টা নিয়ে ভাবি। একই ভিডিও সকালে পোস্ট করলে একরকম ভিউ, আবার সন্ধ্যায় করলে আরেক রকম। আমাদের সোর্স বলছে এর পেছনে একটা পরিষ্কার যুক্তি আছে। হ্যাঁ, এবং ইউটিউব স্টুডিও নিজেই এর সমাধান বাতলায় দেয়। অ্যানালিটিক্স ট্যাবের ভেতরে অডিয়েন্স সেকশনে গেলেই একটা গ্রাফ দেখা যায়, যেটা বলে দেয় আপনার দর্শকরা সপ্তাহের কোন দিন, কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ঠিক। বেশিরভাগ ক্রিয়েটর এটাকে উপেক্ষা করেন, কিন্তু এটা একটা মোক্ষম অস্ত্র। ভাবুন, আপনি একটা দারুণ পার্টি আয়োজন করেছেন, কিন্তু সবাই যখন ঘুমোচ্ছে তখন যদি দরজা খোলেন, তাহলে তো পার্টি জমবে না। ঠিক তাই। সঠিক সময়ে পোস্ট করলে ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই বেশি মানুষের কাছে পৌঁছায়। আর এটা একটা পজিটিভ ফিডব্যাক লুপ বা ইতিবাচক চক্র তৈরি করে। একদম। ভিডিওর প্রথম কয়েক ঘন্টার এনগেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। যখন অ্যালগোরিদম দেখে যে একটা ভিডিও পোস্ট করার সাথে সাথেই ভালো লাইক, কমেন্ট আসছে, তখন সে ধরে নেয় যে ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো। আর সেটিকে আরও বেশি দর্শকের হোমপেজ এবং সাজেশনে দেখাতে শুরু করে। তাই এটা দীর্ঘমেয়াদী প্রসারের জন্য জরুরি। এবার এমন একটা টুলের কথা বলবো যেটিকে সোর্সে আন্ডাররেটেড গ্রোথ টুল বলা হয়েছে, কমিউনিটি পোস্ট। সত্যি বলতে অনেক বড় বড় চ্যানেলও এটাকে ঠিকভাবে ব্যবহার করে না। কারণ তারা এর আসল শক্তিটা বোঝে না। তারা ভাবে ভিডিও বানানোই আসল কাজ। কিন্তু কমিউনিটি পোস্ট হলো আপনার চ্যানেলের লিভিং রুমের মতো। এখানে আপনি আপনার দর্শকদের সাথে বসে আড্ডা দিতে পারেন ভিডিও ছাড়াই। যেমন একটা পোল তৈরি করা যায়, পরের ভিডিও কোন টপিকে দেখতে চাও, অথবা কোনো বিহাইন্ড দ্য সিনস ছবি শেয়ার করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো নতুন কোনো ভিডিও তৈরি না করেও চ্যানেলের এনগেজমেন্ট সক্রিয় রাখা যায়। তার মানে এটা শুধু দর্শক নয়, একটা অনুগত কমিউনিটি তৈরি করতে সাহায্য করে। একদম। যে দর্শক আপনার পোলে ভোট দেয় বা আপনার প্রশ্নের উত্তর দেয়, সে আর শুধু একজন দর্শক থাকে না, সে চ্যানেলের একটা অংশ হয়ে ওঠে। এই সংযোগটা খুব শক্তিশালী, অপরিহার্য। অ্যালগোরিদমও দেখে যে এই চ্যানেলটা শুধু ভিডিও আপলোড করার মেশিন নয়, এটা একটা সক্রিয় কমিউনিটি হাব।
দর্শকদের চ্যানেলে বেশিক্ষণ ধরে রাখার জন্য আরও দুটো কার্যকরী টুল হল এন্ডস্ক্রিন এবং কার্ড। এগুলোকে আমি অনেকটা নেটফ্লিক্সের পরের এপিসোড দেখুন ব্যাটনের মতো মনে করি। খুব ভালো তুলনা দিয়েছেন। এন্ড স্ক্রিন আর কার্ডের একটাই উদ্দেশ্য, দর্শককে আপনার চ্যানেলের ইকোসিস্টেমের ভেতরে রাখা। একটি ভিডিও শেষ হবার পর দর্শক যেন অন্য কোনো চ্যানেলে হারিয়ে না যায়। হ্যাঁ, আপনি তাকে আপনারই অন্য একটি সম্পর্কিত ভিডিও বা একটি পুরো প্লেলিস্টের লিংক দিয়ে বলতে পারেন, এই গল্পটা এখনও শেষ হয়নি, পরের পর্বটা এখানে। এটাকে তো আমরা অডিয়েন্স রিটেনশনের একটা বর্ধিত রূপ হিসেবেও দেখতে পারি। অবশ্যই, তবে এটা একটা নির্দিষ্ট ভিডিও রিটেনশন নয়, বরং পুরো চ্যানেলের রিটেনশন। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। যখন একজন দর্শক আপনার চ্যানেলে একটার পর একটা ভিডিও দেখতে থাকে, তখন চ্যানেলের মোট ওয়াচ টাইম বেড়ে যায়। আর এই চ্যানেল ওয়াচ টাইম অ্যালগরিদমের জন্য একটা অত্যন্ত শক্তিশালী ইতিবাচক সংকেত। তখন ইউটিউব পুরো চ্যানেলটাকেই প্রমোট করতে শুরু করে। ঠিক। সবশেষে সোর্সের শর্টস অ্যানালিটিক্সের কথা বলা হয়েছে। শর্টসকে তো এখন বিস্ফোরক এনগেজমেন্টের উৎস হিসেবেই ধরা হয়। হ্যাঁ, দ্রুত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার সবই পাওয়া যায়। কিন্তু এর জগৎটা খুব দ্রুতগতির। অনেকটা টিকটকের মতো। এখানে দর্শকের মনোযোগ ধরে রাখার জন্য আপনার কাছে মাত্র 1 বা 2 সেকেন্ড সময় থাকে। তাই শর্টস অ্যানালিটিক্সের দুটো মেট্রিকের দিকে বিশেষ নজর রাখতে হয়। কি কি? প্রথমটা হলো সোয়াইপ অ্যাওয়ে রেট, অর্থাৎ কত শতাংশ দর্শক না দেখেই আপনার শর্টসটি সরিয়ে দিচ্ছে। এটা যদি বেশি হয় তার মানে শর্টসের প্রথম সেকেন্ডটি যথেষ্ট আকর্ষণীয় নয়। একদম। আর দ্বিতীয়টা হলো ওয়াচ ডিউরেশন। কতক্ষণ দেখছে? ঠিক। তবে শর্টসের ক্ষেত্রে ওয়াচ ডিউরেশন 100%-এর বেশিও হতে পারে, যার মানে হলো দর্শকরা আপনার শর্টসটি বারবার দেখছে, মানে লুপ করছে। আর এটা অ্যালগরিদমের কাছে একটা দারুণ ভালো সংকেত। হ্যাঁ, একটা 10 সেকেন্ডের শর্টসের গড় ওয়াচ ডিউরেশন যদি 12 সেকেন্ড হয়, তার মানে ভিডিওটা ভাইরাল হওয়ার পথে এগোচ্ছে। বাহ! তাহলে এই পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, একজন ক্রিয়েটর থেকে স্ট্র্যাটেজিস্ট হওয়ার এই যাত্রাপথটা তাহলে ঠিক কেমন? সোর্সে একটা ফাইনাল প্রো স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। হ্যাঁ, তবে ওটা কোনো ম্যাজিক ফর্মুলা নয়। ওটা আসলে একটা মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন। মানে শুধু বিচ্ছিন্ন কৌশল নয়? না, আসল স্ট্র্যাটেজি হলো এই সবগুলোকে একসাথে একটা গল্পের মতো করে দেখা। গল্পটা হলো একটা আকর্ষণীয় থাম্বনেল আর টাইটেল দিয়ে সঠিক দর্শককে আমন্ত্রণ জানানো। ভিডিওর প্রথম 10 সেকেন্ডে তাকে হুক করে আটকে রাখা। প্যাটার্ন ব্রেক দিয়ে পুরো ভিডিওতে তার মনোযোগ ধরে রাখা। সঠিক সময় পোস্ট করে প্রাথমিক ধাক্কাটা দেওয়া। কমেন্টস আর কমিউনিটি পোস্টের মাধ্যমে তার সাথে সম্পর্ক তৈরি করা। এবং সব শেষে এন্ড স্ক্রিন দিয়ে তাকে নিজের জগতে আরও কিছুক্ষণ রেখে দেওয়া। তার মানে এই সবগুলোকে একসাথে দেখলে একটা বড় চিত্র ফুটে ওঠে। একদম। সবগুলোকে একসাথে দেখলে বোঝা যায় ইউটিউব এখন আর শুধু একটা স্টেজ নয়, এটা একটা জীবন্ত ইকোসিস্টেম। আগে ক্রিয়েটররা পারফর্মার ছিলেন, তাদের কাজ ছিল শুধু পারফর্ম করা। এখন তাদের হতে হবে বিজ্ঞানী এবং কমিউনিটি লিডার। এই টুলসগুলো আসলে দর্শকের মন বোঝার টেলিস্কোপ। যে এই টেলিস্কোপ ব্যবহার করতে পারবে সেই দীর্ঘমেয়াদে টিকে থাকবে। ঠিক। সাফল্য এখন আর শুধু ভালো কন্টেন্টের উপর নির্ভর করে না, এটা ডেটা আর মানুষের মন বোঝার খেলা। অসাধারণ। আর্টিস্ট থেকে স্ট্র্যাটেজিস্ট, পারফর্মার থেকে বিজ্ঞানী, এই রূপান্তরটাই আসল কথা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। এই সোর্সের আলোচনাটা মূলত ডেটা এবং অ্যানালিটিক্সের উপর ভিত্তি করে, কিন্তু ভাবার বিষয় হল সবচেয়ে আকর্ষণীয় কন্টেন্ট কি কখনো কখনো ডেটাকে উপেক্ষা করে শুধুমাত্র আবেগ বা সৃজনশীলতা থেকে তৈরি হয় না? একজন ক্রিয়েটর কিভাবে ডেটা ভিত্তিক অপটিমাইজেশন এবং নিজের আসল সৃজনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে?